মিনা তার বাবা অজয় বাবু এবং মা কমলার সঙ্গে থাকত। মিনা রহিমগঞ্জ হাই স্কুলে গত 9 বছর থেকে চাকরি করে। বাবা মায়ের সঙ্গে বেশ সুখে শান্তিতেই তার সময় কাটত। আরে মিনা, তোর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। আমি আর তোর বাবা তোর জন্য ছেলে দেখতে শুরু করে দিয়েছি। মা, এই মাত্র 32 বছর বয়স হয়েছে, এখন আরো 2 বছর পর বিয়ে করব। তাছাড়া আমার বিয়ে হয়ে গেলে তোমাদের কি হবে? আমাদের জন্য তুই নিজের জীবনটা খারাপ করছিস কেন? বিয়ে না করে একা এভাবে জীবন কাটাতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমাকে আর 1 বছর সময় দাও, তোমাদের ভবিষ্যতের ব্যবস্থা করে দিয়ে তারপর আমি বিয়ে করব। আমাদের ভবিষ্যৎ মানে? আমাদের জীবন তো শেষ হয়ে গেল, সামনে তোর ভবিষ্যৎ পড়ে রয়েছে। আরে মা, আমি তোমার আর বাবার জন্য ব্যাংকে একটা ফান্ড করেছিলাম। 1 বছর পর সেখান থেকে 10 লক্ষ টাকা পাওয়া যাবে। সেটা পেয়ে গেলে তোমাদের নামে ফিক্সড ডিপোজিট করে রেখে দেব। জানি না কতটা পুণ্য করেছিলাম যে তোর মতো মেয়ে পেয়েছি। আজকালকার সময় যখন ছেলেরাই তাদের বাবা মাকে দেখে না, সেখানে তুই আমাদের জন্য কত কিছু করছিস। এতে এত প্রশংসা করার কিছু নেই বাবা। বাবা মা যেমন ছোট থেকে তার সন্তানদের খেয়াল রাখে, সন্তানদেরও দায়িত্ব যে তার বাবা মায়ের খুব ভালো করে খেয়াল রাখুক। আরে মিনা, তোর স্কুল যেতে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ মা। ঠিক আছে বাবা, আমি এবার যাই। মিনা এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কিছু সময় পর স্কুলে গিয়ে পড়ানো শুরু করে দেয়। আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল কে বলতে পারবে? যে সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি চকলেট দেব। ম্যাডাম, আমি বলতে পারবো, আমাদের দেশ 1947 সালে স্বাধীন হয়েছিল। আরে বাহ জুলি, তুমি একদম সঠিক উত্তর দিয়েছো। বাকিরা এভাবেই মন দিয়ে পড়াশোনা করবে। মিনা বেশ কিছু সময় পর্যন্ত বাচ্চাদের পড়ানোর পর স্টাফ রুমে ফিরে যায়। আরে কি হয়েছে লতা, সবকিছু ঠিক আছে তো? কিছু ঠিক নেই মিনা। তুমি আজকের নিউজ পেপার পড়োনি? নিউজ পেপার পড়ার সময় কোথায় পেলাম, সকাল থেকে ব্যস্ততার মধ্যেই কেটে গেল। তুমি জানো আজ খবরে দেখিয়েছে 2016 সালে যে সকল শিক্ষক চাকরি জয়েন করেছে আদালত থেকে তাদের উপরে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মানে? তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। আদালত থেকে বলা হয়েছে 2016 সালে অনেকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, তাই আদালত থেকে রাজ্য সরকারকে চাকরির নথি জমা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এসব তুমি কি বলছো? আমরা চাকরি জয়েন করেছি তারপর থেকে 9 বছর পার হয়ে গেছে। আমাদের নথিগুলো কি এখনো সুরক্ষিত অবস্থায় আছে? আমিও কিছুই বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র করা হচ্ছে। তুমি চিন্তা করো না, এরকম কিছুই হবে না। 2016 সালে 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি জয়েন করেছে। এতজনকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে শিক্ষা ব্যবস্থা ভালো করে চলবে না। আমার মনে হয় অন্তত ছাত্রদের কল্যাণের জন্য আদালত কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। তোমার কথাই যেন সত্যি হয় মিনা। আমি তো টেনশনে বাচ্চাদেরকে পড়াতেও পারছি না। এভাবেই দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে যায় এবং একদিন হঠাৎ করে জানা যায় আদালত থেকে 26,000 শিক্ষক শিক্ষিকাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। 2016 সালে যারা চাকরি পেয়েছিল তাদের সকলেরই চাকরি চলে গেছে। মিনা, লতা, তোমাদের এই কথাটি জানাতে অনেক খারাপ লাগছে যে আদালত থেকে যেই লিস্ট এসেছে সেটাতে আমাদের স্কুলের 4 জন শিক্ষক শিক্ষিকার নাম আছে এবং তাদের মধ্যে তোমাদের দুজনের নামও আছে। আমি জানতাম যে এরকম কিছু একটাই হবে। এবার আমি কি করব? আমি অনেক জায়গায় লোন নিয়ে রেখেছি, আমাকে প্রতি মাসে 25,000 টাকা লোনে দিতে হয়। চাকরি চলে গেলে আমিও তো অনেক বিপদে পড়ে যাব। ব্যাংকে বাবা মায়ের নামে যে ফান্ড করেছি আমাকেও সেখানে প্রত্যেক মাসে 15,000 করে টাকা দিতে হয়। 1 বছর টাকা না দিতে পারলে হয়তো পুরো টাকাটাই আটকে থাকবে। বিজয় স্যার, আমাদের চাকরি বাঁচানোর জন্য আপনি কিছু করতে পারবেন না? কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, এখানে আমার কিছু করার নেই লতা। আমার হাতে থাকলে আমি কোনোদিন এতগুলো শিক্ষক শিক্ষিকার চাকরি যেতে দিতাম না। তাহলে এবার আমরা কি করব স্যার? আমরা কি চাকরি হারা হয়ে বাড়িতে বসে থাকব? না, তোমাদেরকে এত সহজে হার মানলে চলবে না। তোমাদের 26,000 শিক্ষক শিক্ষিকাকে একত্রিত হয়ে আন্দোলন করতে হবে।
আন্দোলনের মাধ্যমেই তোমাদেরকে নিজের অধিকার আদায় করতে হবে। তোমরা টিচার, তোমাদের দেখেই ছাত্রছাত্রীরা শিখবে যে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। আপনি একদম ঠিকই বলেছেন স্যার, আমরা এই অবিচার মানব না। প্রধান শিক্ষকের কথায় মিনা এবং লতা আন্দোলন করার জন্য রাজি হয়ে যায়। এরপর দুজনে নিজের নিজের বাড়ি ফিরে যায়। মা, আমার চাকরি চলে গেছে, আমি চাকরি হারা হয়ে গেছি। আমি টিভিতে সবকিছু দেখে নিয়েছি মিনা, আদালত থেকে এটা মোটেও ঠিকঠাক সিদ্ধান্ত দেওয়া হয়নি। তাদের কাছে কি অযোগ্য মানুষদেরকে আয়ত্ত করার কোনো উপায় ছিল না? মিনা, তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। এই সময় তোকে সাহস দেখাতে হবে। বাবা, কাল থেকে আমরা নিজের চাকরি ফিরে পাওয়ার জন্য আন্দোলন শুরু করব। এভাবে চুপ করে হাতের উপর হাত রেখে বসে থাকবো না। না না, তোকে এসব কিছুই করতে হবে না। শুনেছি আন্দোলন করলে পুলিশরা অনেক মারধর করে। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। তুমি চাইছো আমি পুলিশের ভয়ে অন্যায়ের প্রতিবাদ করব না? আমার মতো 26,000 শিক্ষক তাদের চাকরি হারিয়েছে। আমাদের সকলকে একত্রিত হয়ে প্রতিবাদ করতে হবে। আমাদের মিনা একদম ঠিক বলছে, তুমি শুধু শুধু তাকে আটকানোর চেষ্টা করো না। মিনা, আমার বিশ্বাস তুই নিশ্চয়ই সরকারের কাছে নিজের কথা পৌঁছাতে পারবি। বাবার কথায় মিনা অনেক সাহস পায়। পরের দিন থেকে সকল শিক্ষক শিক্ষিকা একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করতে শুরু করে দেয়। শিক্ষকদের আন্দোলনকে আটকানোর জন্য বেশ কিছু পুলিশ এখানে উপস্থিত হয়। এসব কি হচ্ছে এখানে? তাড়াতাড়ি সকলে এখান থেকে চলে যাও, তোমাদের জন্য রাস্তায় ভিড় হয়ে যাচ্ছে। আমরা কোথাও যাব না। যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে ন্যায় বিচার করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই আন্দোলন করব। চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে সকলকে মারতে মারতে এখান থেকে তাড়াবো। আপনারা যা ইচ্ছা করুন, আমরা নিজেদের আন্দোলন চালিয়ে যাব। আপনি এভাবে ধমক দিয়ে আমাদেরকে আটকাতে পারবেন না। তোমাদের এত সাহস, পুলিশের মুখে মুখে তর্ক করছো? পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করার অপরাধে এখনই সকলকে জেলে ভরে দেব। কি বললেন? আমাদেরকে জেলে দেবেন? আমরা 26,000 শিক্ষক শিক্ষিকা আছি, দেখব আপনারা কতজনকে জেলে দিতে পারেন। মিনা, চলো আমরা ইন্সপেক্টর বাবুর সঙ্গে যাই। আমার বান্ধবী একদম ঠিক কথাই বলছে। আপনি চাইলে এখনই আমাদের সকলকে অ্যারেস্ট করুন। জেলের ভেতরে থেকেও নিজেদের আন্দোলন চালিয়ে যাব। মিনা এবং লতার মুখে এরকম কথা শুনে পুলিশ আর কিছু বলে না এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। সকল শিক্ষক এবং শিক্ষিকা এভাবেই তাদের আন্দোলন চালিয়ে যেতে থাকে। আমি ভাবতেও পারছি না যে দেশের শিক্ষকদের সঙ্গে এরকম ব্যবহার করা হচ্ছে। কয়েকজন ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তার কারণে আমাদের সকলের চাকরি বাতিল করে দেওয়া হলো। এতদিন পর্যন্ত আমি জানতাম আমাদের দেশের আইন অনুযায়ী কোনোদিনও কোনো নির্দোষের শাস্তি হয় না। কোনো নির্দোষকে বাঁচাতে গিয়ে অনেকগুলো অপরাধীকে ছাড়তে হলেও আইন পিছপা হয় না। তুমি একদম ঠিকই বলেছ, আমাদের দেশ আর আগের মতো নেই। সকলে একে অপরের সঙ্গে কথা বলছিল। এমন সময় এক নিউজ রিপোর্টার সেখানে আসে। আপনারা সকলে শিক্ষক শিক্ষিকা হয়ে এভাবে আন্দোলন করছেন কেন? আপনারা কি আইনের উপর আস্থা রাখেন না? আমাদের সঙ্গে যে অন্যায় করা হয়েছে, আমরা সেটা শুধরে দেওয়ার জন্যই আন্দোলন করছি। তাছাড়া আমরা শান্তশিষ্টভাবে আন্দোলন করছি, তাই এতে কারোর কোনো ক্ষতি হবে না। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম পুলিশের সঙ্গে আপনাদের তর্ক বিতর্ক চলছে। পুলিশ কি আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করছে না? না না, সেরকম কোনো ব্যাপার নয়। প্রথমে একটু ঝামেলা হলেও পরে পুলিশ এখান থেকে চলে যায়। তাছাড়া আমরা পুলিশের সঙ্গে কোনো রকম ঝগড়া করতে চাইছি না। আমরা চাইছি আমাদের কথা যেন সরকারের কাছে পৌঁছে যাক। এভাবেই সারা দিন পর্যন্ত আন্দোলন চলার পর রাতের সময় মিনা বাড়ি ফিরে যায়। মিনা বাড়ি ফিরে দেখে তার বাবা অনেক অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। কি হয়েছে মা? বাবা এভাবে শুয়ে আছে কেন? বেশ কিছু সময় থেকে তোর বাবার অনেক শরীর খারাপ। আমি তোকে ফোন করতে চাচ্ছিলাম, কিন্তু তোর বাবা ফোনও করতে দেয়নি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এইসব ব্যাপারে কেউ আবার চুপ করে বসে থাকে? তাহলে আমি কি করতাম? এমনিতেই তোর চাকরি চলে গেছে, তুই অনেক টেনশনে আছিস। এমন সময় তোর বাবার শরীর খারাপের কথা বলে তোকে আর বেশি টেনশন দিতে চাইছিলাম না। আচ্ছা ঠিক আছে, ওসব কথা ছাড়ো, এবার তাড়াতাড়ি চলো, বাবাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে।
এরপর মিনা তাড়াতাড়ি তার বাবাকে হসপিটালে অ্যাডমিট করে দেয়। সেখানে ডাক্তার বেশ কিছুক্ষণ পর্যন্ত তার বাবার চেক আপ করার পর হসপিটাল রুম থেকে বাইরে বেরিয়ে আসে। পেশেন্টের প্রেসার এবং সুগার অনেক বেড়ে গেছে, কিন্তু হঠাৎ করে তার এত খারাপ অবস্থা হয়ে গেল কিভাবে? আপনারা কি পেশেন্টকে ঠিক সময় ওষুধ দিচ্ছেন না? এরকম তো হওয়ার কথা নয়। বাবা প্রত্যেক দিনই প্রেসার আর সুগারের ওষুধ খায়। ঠিক সময় ওষুধ খেলে এরকম অবস্থা হতো না। এবারের মতো পেশেন্টকে বাঁচিয়ে নেওয়া গেছে, পরের বার থেকে এত অবহেলা করলে তাকে আর পাবেন না। ডাক্তার এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর মিনা তার মাকে বলে, এসব আমি কি শুনছি মা? বাবা ঠিক সময়ে ওষুধ খায় না কেন? দেখলে তো আজ কত বড় বিপদ হয়ে যাচ্ছিল। দুদিন আগেই তোর বাবার ওষুধগুলো শেষ হয়ে গেছে। তোর চাকরি নেই বলে তোর বাবা ওষুধের কথা বলে তোকে টেনশন দিতে চাইছিল না। মা, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, পরের বার থেকে আর কোনোদিনও এরকম কিছু করবে না। আজ বাবার কিছু হয়ে গেলে আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করতাম না। জানি না আমাদের পরিবারে কার নজর লেগে গেল, আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না মা, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। আমরা 26,000 শিক্ষক শিক্ষিকা আবার নিজেদের চাকরি ফিরে পাবো। কিছু সময় পর মিনা তার বাবাকে নিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন থেকে আবার আন্দোলন শুরু হয়ে যায় এবং আদালতে বিচার পৌঁছায়। আপনাদের কি সমস্যা আছে বলুন? আপনারা এই রায় মেনে নিতে পারছেন না কেন? আপনি নিজেই একবার ভেবে বলুন তো জজ সাহেব, এটা কি মেনে নেওয়া সম্ভব? রাতারাতি যদি আপনার চাকরি কেড়ে নেওয়া হয় তাহলে কি আপনি চুপ করে বসে থাকবেন? কিন্তু আমাদের কাছে খবর আছে, আপনাদের 2016 তালিকায় অনেকে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে। অনেকে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে মেনে নিলাম, কিন্তু সকলে তো দুর্নীতির মাধ্যমে চাকরি পায়নি। সকলে চাকরি হারাবে কেন? আমরা আমাদের চাকরি ফিরে পেতে চাই। আমাদের চাকরি ফিরিয়ে দিতেই হবে, না হলে আমরা আন্দোলন থামাবো না। একটা কাজ করলে আপনারা সকলে নিজের চাকরি ফিরে পাবেন। কারা কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের লিস্ট আমাদের হাতে দিয়ে দিন, আমি বাকিদের চাকরি ফেরত দিয়ে দেব। 2016 সালে যারা চাকরি পেয়েছিল আপনি তাদের সকলের লিস্ট চাইছেন? আপনি কোন প্রসেসের মাধ্যমে চাকরি পেয়েছেন? আপনার কাছে কি সেটার নথি আছে? এসব আপনি কি বলছেন? আমি একদম ঠিক কথাই বলছি স্যার। আমাদের দেশে যেখানে 1 বছরের পুরানো কাগজগুলো এখানে সেখানে ফেলে দেওয়া হয়, সেখানে আপনি 9 বছর পুরানো নথি চাইছেন। আচ্ছা স্যার, পুরানো ডেটাগুলো জোগাড় করা যদি এতটাই সহজ হয় তাহলে আপনারা নিজেই গিয়ে সেগুলো খুঁজে দেখে নিন, আমরা তো আপনাদেরকে আটকাচ্ছি না। আপনাদের এসব বেকার কথা শোনার মতো সময় আমার কাছে নেই। আদালত থেকে আপনাদের কেসকে ডিসমিস করে দেওয়া হলো, এবার আপনারা যেতে পারেন। জজ সাহেবের মুখে এরকম কথা শুনে সকলে অনেক দুঃখী হয়ে যায়। ভেবেছিলাম আদালতে মামলা পৌঁছালে আমরা ন্যায় বিচার পেয়ে যাব। আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমাদের গুরুত্ব না দিয়ে এভাবে তাড়িয়ে দেওয়া হলো। আপনি একদম ঠিকই বলছেন, আমাদের দেশে এত সহজে কোনো বিচার পাওয়া যায় না। আমাদেরকে আরো কিছুদিন পর্যন্ত নিজেদের কাজ চালিয়ে যেতে হবে। সরকারি চাকরি থাকায় আমি হোম লোন নিয়ে সুন্দর একটা বাড়ি বানিয়েছিলাম। চাকরি চলে যাওয়ার পর ব্যাংকের লোক সেই বাড়ি দখল করে নেয়। এবার আমি কোথায় যাব? সূর্যবাবু, নিজেকে সামলানোর চেষ্টা করুন, আমাদের এভাবে ভেঙে পড়লে চলবে না। মিনা সূর্যকে এসব কথা বলছিল। এমন সময় সূর্য একটি বিষের বোতল হাতে নিয়ে বিষ খেয়ে নেয়। এবার আমার কোনো চিন্তা থাকবে না, এই বিষ আমার সব চিন্তা দূর করে দেবে। এরপর সকলে সূর্যকে হসপিটালে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর্যন্ত চেষ্টা করার পর সূর্যকে বাঁচিয়ে নেওয়া হয়। কিছু সময়ের মধ্যে শিক্ষকের বিষ খাওয়ার ঘটনাটি সারা দেশে ছড়িয়ে পড়ে এবং এই মামলা সুপ্রিম কোর্টে পৌঁছায়। আপনারা আমাকে বাঁচিয়ে নিলেন কেন? আমাকে মরে যেতে দিন, বেঁচে থাকলে এই চাপ আমি সহ্য করতে পারবো না। আপনি একজন শিক্ষক, আপনি এত সহজে হার মানলে ছাত্ররা কি শিখবে? আমি কাউকে কোনো কিছু শেখানোর অবস্থায় নেই। চাকরি চলে যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। আপনি কি জানেন, আপনার এভাবে বিষ খেয়ে নেওয়ায় দেশে হইচই শুরু হয়ে গেছে। আমাদের চাকরির ব্যাপারটা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। আমার মনে হয় এটাতে কোনো লাভ হবে না। আগেও আমরা আদালতে গিয়েছিলাম, সেখানে আমাদের বিচার দেওয়া হয়নি। এখানেও হয়তো আমাদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়া হবে।
আমাদের সঙ্গে যেমন ইচ্ছে ব্যবহার করা হোক না কেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায় দেওয়া হবে না আমরা চুপ করে বসে থাকবো না। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এত সহজে আমার হার মেনে নেওয়া ঠিক হয়নি। সুপ্রিম কোর্টে মামলা হলে দয়া করে আমাকেও সঙ্গে নিয়ে যাবেন। অবশ্যই নিয়ে যাব। শুধুমাত্র আপনার জন্যই তো এই বিষয়টি সারা দেশের মানুষ জানতে পেরেছে। জজ সাহেব, আগেও আমরা আদালতে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমাদেরকে অপমান করা হয়েছে, আমরা বিচার পাইনি। আচ্ছা ঠিক আছে, আপনারা কি চাইছেন পরিষ্কার করে বলুন। এখানে নিশ্চয়ই বিচার দেওয়া হবে। আমরা তো বিচার করার জন্যই বসে আছি। জজ সাহেব, আমরা আমাদের চাকরি ফিরে পেতে চাই। আমাদের মধ্যে সকলেই নিজেদের মেধার মাধ্যমেই চাকরি পেয়েছে। সামান্য কয়েকজনের জন্য আমাদের চাকরি চলে গেল কেন? এটা সত্যিই খুব খারাপ হয়েছে। ভারতের ইতিহাসে প্রথমবার কয়েকজন দোষীকে শাস্তি দেওয়ার জন্য হাজার হাজার নির্দোষ শাস্তি পাচ্ছে। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আপনারা যখন সবকিছু জানেন তাহলে এভাবে চুপ করে বসে আছেন কেন? আমাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন না কেন? জজ সাহেব, আপনি আমাদের চাকরি ফিরিয়ে দিন, না হলে আমার মতো হাজার হাজার মানুষ আত্মহত্যা করার চেষ্টা করবে। চাকরিটাই আমাদের একমাত্র ভরসা। আমি বেশ কিছুদিন থেকে আপনাদের আন্দোলনের উপর লক্ষ্য রেখেছিলাম। আপনাদের আন্দোলন উপর মহল পর্যন্ত পৌঁছে গেছে। এখন সব জায়গায় আপনাদের নিয়ে আলোচনা চলছে। তাহলে কি আমরা ন্যায় বিচার পাবো, এটার আশা করতে পারি? আরে হ্যাঁ, অবশ্যই পাবেন। সেটার জন্যই তো আপনাদেরকে সুপ্রিম কোর্টে ডাকা হয়েছে। কিন্তু জজ সাহেব, শুধুমাত্র 2016 সালের শিক্ষক শিক্ষিকাদেরকে বাতিল করা হলো কেন? আর কোনো বছরে কি দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়নি? আপনাদের চাকরি চলে যাওয়ার পেছনে অনেক কিছু রয়েছে, সেটার ব্যাপারে না জানলেও চলবে। এবার আমি আপনাদের কেসের রায় দিতে যাচ্ছি। জজ সাহেবের কথা শুনে সকলে চুপ করে দাঁড়িয়ে যায়। এরপর জজ সাহেব নিজের রায় শোনাতে শুরু করে। এতজন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় তারা নানা রকম ভাবে বিপদে পড়েছে। তাছাড়া 2016 সালে কারা কারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিল সেটাও পরিষ্কারভাবে বোঝা যায়নি। তাই আদালত থেকে সকলের চাকরি ফিরিয়ে দেওয়া হলো এবং পরবর্তীকালে দুর্নীতির মাধ্যমে কেউ যেন চাকরি না পায় সেটার জন্য একটা কমিটি গঠনের আদেশ দেওয়া হলো। আপনার অনেক ধন্যবাদ জজ সাহেব। আপনার জন্য আজ অনেকগুলো জীবন শেষ হতে হতে বেঁচে গেল। আপনারা আইনের উপর আস্থা না হারিয়ে ফেলেন, সেটার জন্যই এই সিদ্ধান্ত। আপনারা টিচার, ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার দায়িত্ব আপনাদের। আমরা যদি আপনাদেরকে বিচার না দিতে পারি তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ কিভাবে তৈরি হবে? নিজেদের চাকরি আবার ফিরে পাওয়ায় সকলে অনেক খুশি হয়ে যায় এবং মিনাও হাসি মুখে বাড়ি ফিরে যায়। মা, বাবা, আমরা সকল টিচাররা নিজেদের চাকরি ফেরত পেয়ে গেছি। কাল থেকে আবার আমরা কাজ শুরু করতে পারবো। আমি আর তোর বাবা সকাল থেকে টিভিতে তোদের খবরটাই দেখছিলাম। আদালত থেকে যখন তোদের পক্ষে বিচার দেওয়া হলো তখন আমরা টিভির সামনেই বসেছিলাম। আজ আমরা অনেক খুশি। আমি জানতাম আমার মেয়ে ঠিক তার অধিকার ছিনিয়ে নেবে। আই এম প্রাউড অফ ইউ, মিনা। বাবা, তুমি আমাকে একটা কথা দাও, এবার থেকে আর কোনোদিনও নিজের শরীরকে নিয়ে অবহেলা করবে না। সময় সময় ওষুধ খাবে, না হলে কিন্তু আমি প্রচন্ড রেগে যাব। আরে হ্যাঁ, অবশ্যই, আর কোনোদিন এরকম ভুল হবে না। এরপর থেকে মিনা আবার তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পটি এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর এরকম গল্প আবার দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, তোমরা কারা কারা চাও যে শিক্ষকরা আবার চাকরি ফিরে পাক আমাদেরকে কমেন্ট করে জানাও। মিনা তার বাবা অজয় বাবু এবং মা কমলার সঙ্গে থাকত। মিনা রহিমগঞ্জ হাই স্কুলে গত 9 বছর থেকে চাকরি করে। বাবা মায়ের সঙ্গে বেশ সুখে শান্তিতেই তার সময় কাটত। আরে মিনা, তোর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। আমি আর তোর বাবা তোর জন্য ছেলে দেখতে শুরু করে দিয়েছি। মা, এই মাত্র 32 বছর বয়স হয়েছে, এখন আরো 2 বছর পর বিয়ে করব। তাছাড়া আমার বিয়ে হয়ে গেলে তোমাদের কি হবে? আমাদের জন্য তুই নিজের জীবনটা খারাপ করছিস কেন? বিয়ে না করে একা এভাবে জীবন কাটাতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমাকে আর 1 বছর সময় দাও। তোমাদের ভবিষ্যতের ব্যবস্থা করে দিয়ে তারপর আমি বিয়ে করব। আমাদের ভবিষ্যৎ মানে? আমাদের জীবন তো শেষ হয়ে গেল, সামনে তোর ভবিষ্যৎ পড়ে রয়েছে। আরে মা,
আমি তোমার আর বাবার জন্য ব্যাংকে একটা ফান্ড করেছিলাম। 1 বছর পর সেখান থেকে 10 লক্ষ টাকা পাওয়া যাবে। সেটা পেয়ে গেলে তোমাদের নামে ফিক্সড ডিপোজিট করে রেখে দেব। জানি না কতটা পুণ্য করেছিলাম যে তোর মতো মেয়ে পেয়েছি। আজকালকার সময় যখন ছেলেরাই তাদের বাবা মাকে দেখে না, সেখানে তুই আমাদের জন্য কত কিছু করছিস। এতে এত প্রশংসা করার কিছু নেই বাবা। বাবা মা যেমন ছোট থেকে তার সন্তানদের খেয়াল রাখে, সন্তানদেরও দায়িত্ব যে তার বাবা মায়ের খুব ভালো করে খেয়াল রাখুক। আরে মিনা, তোর স্কুল যেতে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো মা। ঠিক আছে বাবা, আমি এবার যাই। মিনা এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কিছু সময় পর স্কুলে গিয়ে পড়ানো শুরু করে দেয়। আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল কে বলতে পারবে? যে সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি চকলেট দেব। ম্যাডাম, আমি বলতে পারবো, আমাদের দেশ 1947 সালে স্বাধীন হয়েছিল। আরে বাহ জুলি, তুমি একদম সঠিক উত্তর দিয়েছো। বাকিরা এভাবেই মন দিয়ে পড়াশোনা করবে। মিনা বেশ কিছু সময় পর্যন্ত বাচ্চাদের পড়ানোর পর স্টাফ রুমে ফিরে যায়। আরে কি হয়েছে লতা, সবকিছু ঠিক আছে তো? কিছু ঠিক নেই মিনা। তুমি আজকের নিউজ পেপার পড়োনি? নিউজ পেপার পড়ার সময় কোথায় পেলাম, সকাল থেকে ব্যস্ততার মধ্যেই কেটে গেল। তুমি জানো আজ খবরে দেখিয়েছে 2016 সালে যে সকল শিক্ষক চাকরি জয়েন করেছে আদালত থেকে তাদের উপরে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মানে? তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। আদালত থেকে বলা হয়েছে 2016 সালে অনেকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, তাই আদালত থেকে রাজ্য সরকারকে চাকরির নথি জমা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এইসব তুমি কি বলছো? আমরা চাকরি জয়েন করেছি তারপর থেকে 9 বছর পার হয়ে গেছে। আমাদের নথিগুলো কি এখনো সুরক্ষিত অবস্থায় আছে? আমিও কিছুই বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র করা হচ্ছে। তুমি চিন্তা করো না, এরকম কিছুই হবে না। 2016 সালে 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি জয়েন করেছে। এতজনকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে শিক্ষা ব্যবস্থা ভালো করে চলবে না। আমার মনে হয় অন্তত ছাত্রদের কল্যাণের জন্য আদালত কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। তোমার কথাই যেন সত্যি হয় মিনা। আমি তো টেনশনে বাচ্চাদেরকে পড়াতেও পারছি না। এভাবেই দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে যায় এবং একদিন হঠাৎ করে জানা যায় আদালত থেকে 26,000 শিক্ষক শিক্ষিকাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। 2016 সালে যারা চাকরি পেয়েছিল তাদের সকলেরই চাকরি চলে গেছে। মিনা, লতা, তোমাদের এই কথাটি জানাতে অনেক খারাপ লাগছে যে আদালত থেকে যেই লিস্ট এসেছে সেটাতে আমাদের স্কুলের 4 জন শিক্ষক শিক্ষিকার নাম আছে এবং তাদের মধ্যে তোমাদের দুজনের নামও আছে। আমি জানতাম যে এরকম কিছু একটাই হবে। এবার আমি কি করব? আমি অনেক জায়গায় লোন নিয়ে রেখেছি, আমাকে প্রতি মাসে 25,000 টাকা লোনে দিতে হয়। চাকরি চলে গেলে আমিও তো অনেক বিপদে পড়ে যাব। ব্যাংকে বাবা মায়ের নামে যে ফান্ড করেছি আমাকেও সেখানে প্রত্যেক মাসে 15,000 করে টাকা দিতে হয়। 1 বছর টাকা না দিতে পারলে হয়তো পুরো টাকাটাই আটকে থাকবে। বিজয় স্যার, আমাদের চাকরি বাঁচানোর জন্য আপনি কিছু করতে পারবেন না? কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, এখানে আমার কিছু করার নেই লতা। আমার হাতে থাকলে আমি কোনোদিন এতগুলো শিক্ষক শিক্ষিকার চাকরি যেতে দিতাম না। তাহলে এবার আমরা কি করব স্যার? আমরা কি চাকরি হারা হয়ে বাড়িতে বসে থাকবো? না, তোমাদেরকে এত সহজে হার মানলে চলবে না। তোমাদের 26,000 শিক্ষক শিক্ষিকাকে একত্রিত হয়ে আন্দোলন করতে হবে। আন্দোলনের মাধ্যমেই তোমাদেরকে নিজের অধিকার আদায় করতে হবে। তোমরা টিচার, তোমাদের দেখেই ছাত্র ছাত্রীরা শিখবে যে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। আপনি একদম ঠিকই বলেছেন স্যার, আমরা এই অবিচার মানব না। প্রধান শিক্ষকের কথায় মিনা এবং লতা আন্দোলন করার জন্য রাজি হয়ে যায়। এরপর দুজনে নিজের নিজের বাড়ি ফিরে যায়। মা, আমার চাকরি চলে গেছে, আমি চাকরি হারা হয়ে গেছি। আমি টিভিতে সবকিছু দেখে নিয়েছি মিনা, আদালত থেকে এটা মোটেও ঠিকঠাক সিদ্ধান্ত দেওয়া হয়নি। তাদের কাছে কি অযোগ্য মানুষদেরকে আয়ত্ত করার কোনো উপায় ছিল না? মিনা, তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। এই সময় তোকে সাহস দেখাতে হবে। বাবা, কাল থেকে আমরা নিজের চাকরি ফিরে পাওয়ার জন্য আন্দোলন শুরু করব। এভাবে চুপ করে হাতের উপর হাত রেখে বসে থাকবো না।
না না, তোকে এসব কিছুই করতে হবে না। শুনেছি আন্দোলন করলে পুলিশরা অনেক মারধর করে। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। তুমি চাইছো আমি পুলিশের ভয়ে অন্যায়ের প্রতিবাদ করব না? আমার মতো 26,000 শিক্ষক তাদের চাকরি হারিয়েছে। আমাদের সকলকে একত্রিত হয়ে প্রতিবাদ করতে হবে। আমাদের মিনা একদম ঠিক বলছে, তুমি শুধু শুধু তাকে আটকানোর চেষ্টা করো না। মিনা, আমার বিশ্বাস তুই নিশ্চয়ই সরকারের কাছে নিজের কথা পৌঁছাতে পারবি। বাবার কথায় মিনা অনেক সাহস পায়। পরের দিন থেকে সকল শিক্ষক শিক্ষিকা একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করতে শুরু করে দেয়। শিক্ষকদের আন্দোলনকে আটকানোর জন্য বেশ কিছু পুলিশ এখানে উপস্থিত হয়। এসব কি হচ্ছে এখানে? তাড়াতাড়ি সকলে এখান থেকে চলে যাও, তোমাদের জন্য রাস্তায় ভিড় হয়ে যাচ্ছে। আমরা কোথাও যাব না। যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে ন্যায় বিচার করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই আন্দোলন করব। চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে সকলকে মারতে মারতে এখান থেকে তাড়াবো। আপনারা যা ইচ্ছা করুন, আমরা নিজেদের আন্দোলন চালিয়ে যাব। আপনি এভাবে ধমক দিয়ে আমাদেরকে আটকাতে পারবেন না। তোমাদের এত সাহস, পুলিশের মুখে মুখে তর্ক করছো? পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করার অপরাধে এখনই সকলকে জেলে ভরে দেব। কি বললেন? আমাদেরকে জেলে দেবেন? আমরা 26,000 শিক্ষক শিক্ষিকা আছি। দেখব আপনারা কতজনকে জেলে দিতে পারেন। মিনা, চলো আমরা ইন্সপেক্টর বাবুর সঙ্গে যাই। আমার বান্ধবী একদম ঠিক কথাই বলছে। আপনি চাইলে এখনই আমাদের সকলকে অ্যারেস্ট করুন। জেলের ভেতরে থেকেও নিজেদের আন্দোলন চালিয়ে যাব। মিনা এবং লতার মুখে এরকম কথা শুনে পুলিশ আর কিছু বলে না এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। সকল শিক্ষক এবং শিক্ষিকা এভাবেই তাদের আন্দোলন চালিয়ে যেতে থাকে। আমি ভাবতেও পারছি না যে দেশের শিক্ষকদের সঙ্গে এরকম ব্যবহার করা হচ্ছে। কয়েকজন ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তার কারণে আমাদের সকলের চাকরি বাতিল করে দেওয়া হলো। এতদিন পর্যন্ত আমি জানতাম আমাদের দেশের আইন অনুযায়ী কোনোদিনও কোনো নির্দোষের শাস্তি হয় না। কোনো নির্দোষকে বাঁচাতে গিয়ে অনেকগুলো অপরাধীকে ছাড়তে হলেও আইন পিছপা হয় না। তুমি একদম ঠিকই বলেছ, আমাদের দেশ আর আগের মতো নেই। সকলে একে অপরের সঙ্গে কথা বলছিল। এমন সময় এক নিউজ রিপোর্টার সেখানে আসে। আপনারা সকলে শিক্ষক শিক্ষিকা হয়ে এভাবে আন্দোলন করছেন কেন? আপনারা কি আইনের উপর আস্থা রাখেন না? আমাদের সঙ্গে যে অন্যায় করা হয়েছে আমরা সেটা শুধরে দেওয়ার জন্যই আন্দোলন করছি। তাছাড়া আমরা শান্তশিষ্টভাবে আন্দোলন করছি, তাই এতে কারোর কোনো ক্ষতি হবে না। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম পুলিশের সঙ্গে আপনাদের তর্ক বিতর্ক চলছে। পুলিশ কি আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করছে না? না না, সেরকম কোনো ব্যাপার নয়। প্রথমে একটু ঝামেলা হলেও পরে পুলিশ এখান থেকে চলে যায়। তাছাড়া আমরা পুলিশের সঙ্গে কোনো রকম ঝগড়া করতে চাইছি না। আমরা চাইছি আমাদের কথা যেন সরকারের কাছে পৌঁছে যাক। এভাবেই সারা দিন পর্যন্ত আন্দোলন চলার পর রাতের সময় মিনা বাড়ি ফিরে যায়। মিনা বাড়ি ফিরে দেখে তার বাবা অনেক অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। কি হয়েছে মা? বাবা এভাবে শুয়ে আছে কেন? বেশ কিছু সময় থেকে তোর বাবার অনেক শরীর খারাপ। আমি তোকে ফোন করতে চাচ্ছিলাম, কিন্তু তোর বাবা ফোনও করতে দেয়নি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এইসব ব্যাপারে কেউ আবার চুপ করে বসে থাকে? তাহলে আমি কি করতাম? এমনিতেই তোর চাকরি চলে গেছে, তুই অনেক টেনশনে আছিস। এমন সময় তোর বাবার শরীর খারাপের কথা বলে তোকে আর বেশি টেনশন দিতে চাইছিলাম না। আচ্ছা ঠিক আছে, ওসব কথা ছাড়ো, এবার তাড়াতাড়ি চলো, বাবাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে। এরপর মিনা তাড়াতাড়ি তার বাবাকে হসপিটালে অ্যাডমিট করে দেয়। সেখানে ডাক্তার বেশ কিছুক্ষণ পর্যন্ত তার বাবার চেক আপ করার পর হসপিটাল রুম থেকে বাইরে বেরিয়ে আসে। পেশেন্টের প্রেসার এবং সুগার অনেক বেড়ে গেছে, কিন্তু হঠাৎ করে তার এত খারাপ অবস্থা হয়ে গেল কিভাবে? আপনারা কি পেশেন্টকে ঠিক সময় ওষুধ দিচ্ছেন না? এরকম তো হওয়ার কথা নয়। বাবা প্রত্যেক দিনই প্রেসার আর সুগারের ওষুধ খায়। ঠিক সময় ওষুধ খেলে এরকম অবস্থা হতো না। এবারের মতো পেশেন্টকে বাঁচিয়ে নেওয়া গেছে, পরের বার থেকে এত অবহেলা করলে তাকে আর পাবেন না। ডাক্তার এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর মিনা তার মাকে বলে, এসব আমি কি শুনছি মা? বাবা ঠিক সময়ে ওষুধ খায় না কেন? দেখলি তো আজ কত বড় বিপদ হয়ে যাচ্ছিল। দুদিন আগেই তোর বাবার ওষুধগুলো শেষ হয়ে গেছে। তোর চাকরি নেই বলে
তোর বাবা ওষুধের কথা বলে তোকে টেনশন দিতে চাইছিল না। মা, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, পরের বার থেকে আর কোনোদিনও এরকম কিছু করবে না। আজ বাবার কিছু হয়ে গেলে আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করতাম না। জানি না আমাদের পরিবারে কার নজর লেগে গেল, আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না মা, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। আমরা 26,000 শিক্ষক শিক্ষিকা আবার নিজেদের চাকরি ফিরে পাবো। কিছু সময় পর মিনা তার বাবাকে নিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন থেকে আবার আন্দোলন শুরু হয়ে যায় এবং আদালতে বিচার পৌঁছায়। আপনাদের কি সমস্যা আছে বলুন, আপনারা এই রায় মেনে নিতে পারছেন না কেন? আপনি নিজেই একবার ভেবে বলুন তো জজ সাহেব, এটা কি মেনে নেওয়া সম্ভব? রাতারাতি যদি আপনার চাকরি কেড়ে নেওয়া হয় তাহলে কি আপনি চুপ করে বসে থাকবেন? কিন্তু আমাদের কাছে খবর আছে, আপনাদের 2016 তালিকায় অনেকে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে। অনেকে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে মেনে নিলাম, কিন্তু সকলে তো দুর্নীতির মাধ্যমে চাকরি পায়নি। সকলে চাকরি হারাবে কেন? আমরা আমাদের চাকরি ফিরে পেতে চাই, আমাদের চাকরি ফিরিয়ে দিতেই হবে, না হলে আমরা আন্দোলন থামাবো না। একটা কাজ করলে আপনারা সকলে নিজের চাকরি ফিরে পাবেন। কারা কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের লিস্ট আমাদের হাতে দিয়ে দিন, আমি বাকিদের চাকরি ফেরত দিয়ে দেব। 2016 সালে যারা চাকরি পেয়েছিল আপনি তাদের সকলের লিস্ট চাইছেন? আপনি কোন প্রসেসের মাধ্যমে চাকরি পেয়েছেন, আপনার কাছে কি সেটার নথি আছে? এসব আপনি কি বলছেন? আমি একদম ঠিক কথাই বলছি স্যার। আমাদের দেশে যেখানে 1 বছরের পুরানো কাগজগুলো এখানে সেখানে ফেলে দেওয়া হয়, সেখানে আপনি 9 বছর পুরানো নথি চাইছেন। আচ্ছা স্যার, পুরানো ডেটাগুলো জোগাড় করা যদি এতটাই সহজ হয় তাহলে আপনারা নিজেই গিয়ে সেগুলো খুঁজে দেখে নিন, আমরা তো আপনাদেরকে আটকাচ্ছি না। আপনাদের এসব বেকার কথা শোনার মতো সময় আমার কাছে নেই। আদালত থেকে আপনাদের কেসকে ডিসমিস করে দেওয়া হলো, এবার আপনারা যেতে পারেন। জজ সাহেবের মুখে এরকম কথা শুনে সকলে অনেক দুঃখী হয়ে যায়। ভেবেছিলাম আদালতে মামলা পৌঁছালে আমরা ন্যায় বিচার পেয়ে যাব। আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমাদের গুরুত্ব না দিয়ে এভাবে তাড়িয়ে দেওয়া হলো। আপনি একদম ঠিকই বলছেন, আমাদের দেশে এত সহজে কোনো বিচার পাওয়া যায় না। আমাদেরকে আরো কিছুদিন পর্যন্ত নিজেদের কাজ চালিয়ে যেতে হবে। সরকারি চাকরি থাকায় আমি হোম লোন নিয়ে সুন্দর একটা বাড়ি বানিয়েছিলাম। চাকরি চলে যাওয়ার পর ব্যাংকের লোক সেই বাড়ি দখল করে নেয়। এবার আমি কোথায় যাব? সূর্যবাবু, নিজেকে সামলানোর চেষ্টা করুন, আমাদের এভাবে ভেঙে পড়লে চলবে না। মিনা সূর্যকে এসব কথা বলছিল। এমন সময় সূর্য একটি বিষের বোতল হাতে নিয়ে বিষ খেয়ে নেয়। এবার আমার কোনো চিন্তা থাকবে না, এই বিষ আমার সব চিন্তা দূর করে দেবে। এরপর সকলে সূর্যকে হসপিটালে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর্যন্ত চেষ্টা করার পর সূর্যকে বাঁচিয়ে নেওয়া হয়। কিছু সময়ের মধ্যে শিক্ষকের বিষ খাওয়ার ঘটনাটি সারা দেশে ছড়িয়ে পড়ে এবং এই মামলা সুপ্রিম কোর্টে পৌঁছায়। আপনারা আমাকে বাঁচিয়ে নিলেন কেন? আমাকে মরে যেতে দিন, বেঁচে থাকলে এই চাপ আমি সহ্য করতে পারবো না। আপনি একজন শিক্ষক, আপনি এত সহজে হার মানলে ছাত্ররা কি শিখবে? আমি কাউকে কোনো কিছু শেখানোর অবস্থায় নেই। চাকরি চলে যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। আপনি কি জানেন আপনার এভাবে বিষ খেয়ে নেওয়ায় দেশে হইচই শুরু হয়ে গেছে। আমাদের চাকরির ব্যাপারটা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। আমার মনে হয় এটাতে কোনো লাভ হবে না। আগেও আমরা আদালতে গিয়েছিলাম, সেখানে আমাদের বিচার দেওয়া হয়নি। এখানেও হয়তো আমাদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়া হবে। আমাদের সঙ্গে যেমন ইচ্ছে ব্যবহার করা হোক না কেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায় দেওয়া হবে না আমরা চুপ করে বসে থাকবো না। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এত সহজে আমার হার মেনে নেওয়া ঠিক হয়নি। সুপ্রিম কোর্টে মামলা হলে দয়া করে আমাকেও সঙ্গে নিয়ে যাবেন। অবশ্যই নিয়ে যাব, শুধুমাত্র আপনার জন্যই তো এই বিষয়টি সারা দেশের মানুষ জানতে পেরেছে। জজ সাহেব, আগেও আমরা আদালতে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমাদেরকে অপমান করা হয়েছে, আমরা বিচার পাইনি। আচ্ছা ঠিক আছে, আপনারা কি চাইছেন পরিষ্কার করে বলুন। এখানে নিশ্চয়ই বিচার দেওয়া হবে। আমরা তো বিচার করার জন্যই বসে আছি। জজ সাহেব, আমরা আমাদের চাকরি ফিরে পেতে চাই। আমাদের মধ্যে সকলেই নিজেদের মেধার মাধ্যমেই চাকরি পেয়েছে। সামান্য কয়েকজনের জন্য আমাদের চাকরি চলে গেল কেন? এটা সত্যিই খুব খারাপ হয়েছে।
ভারতের ইতিহাসে প্রথমবার কয়েকজন দোষীকে শাস্তি দেওয়ার জন্য হাজার হাজার নির্দোষ শাস্তি পাচ্ছে। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আপনারা যখন সবকিছু জানেন তাহলে এভাবে চুপ করে বসে আছেন কেন? আমাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন না কেন? জজ সাহেব, আপনি আমাদের চাকরি ফিরিয়ে দিন, না হলে আমার মতো হাজার হাজার মানুষ আত্মহত্যা করার চেষ্টা করবে। চাকরিটাই আমাদের একমাত্র ভরসা। আমি বেশ কিছুদিন থেকে আপনাদের আন্দোলনের উপর লক্ষ্য রেখেছিলাম। আপনাদের আন্দোলন উপর মহল পর্যন্ত পৌঁছে গেছে। এখন সব জায়গায় আপনাদের নিয়ে আলোচনা চলছে। তাহলে কি আমরা ন্যায় বিচার পাবো, এটার আশা করতে পারি? আরে হ্যাঁ, অবশ্যই পাবেন। সেটার জন্যই তো আপনাদেরকে সুপ্রিম কোর্টে ডাকা হয়েছে। কিন্তু জজ সাহেব, শুধুমাত্র 2016 সালের শিক্ষক শিক্ষিকাদেরকে বাতিল করা হলো কেন? আর কোনো বছরে কি দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়নি? আপনাদের চাকরি চলে যাওয়ার পেছনে অনেক কিছু রয়েছে, সেটার ব্যাপারে না জানলেও চলবে। এবার আমি আপনাদের কেসের রায় দিতে যাচ্ছি। জজ সাহেবের কথা শুনে সকলে চুপ করে দাঁড়িয়ে যায়। এরপর জজ সাহেব নিজের রায় শোনাতে শুরু করে। এতজন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় তারা নানা রকম ভাবে বিপদে পড়েছে। তাছাড়া 2016 সালে কারা কারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিল সেটাও পরিষ্কারভাবে বোঝা যায়নি। তাই আদালত থেকে সকলের চাকরি ফিরিয়ে দেওয়া হলো এবং পরবর্তীকালে দুর্নীতির মাধ্যমে কেউ যেন চাকরি না পায় সেটার জন্য একটা কমিটি গঠনের আদেশ দেওয়া হলো। আপনার অনেক ধন্যবাদ জজ সাহেব। আপনার জন্য আজ অনেকগুলো জীবন শেষ হতে হতে বেঁচে গেল। আপনারা আইনের উপর আস্থা না হারিয়ে ফেলেন, সেটার জন্যই এই সিদ্ধান্ত। আপনারা টিচার, ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার দায়িত্ব আপনাদের। আমরা যদি আপনাদেরকে বিচার না দিতে পারি তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ কিভাবে তৈরি হবে? নিজেদের চাকরি আবার ফিরে পাওয়ায় সকলে অনেক খুশি হয়ে যায় এবং মিনাও হাসি মুখে বাড়ি ফিরে যায়। মা, বাবা, আমরা সকল টিচাররা নিজেদের চাকরি ফেরত পেয়ে গেছি। কাল থেকে আবার আমরা কাজ শুরু করতে পারবো। আমি আর তোর বাবা সকাল থেকে টিভিতে তোদের খবরটাই দেখছিলাম। আদালত থেকে যখন তোদের পক্ষে বিচার দেওয়া হলো তখন আমরা টিভির সামনেই বসেছিলাম। আজ আমরা অনেক খুশি। আমি জানতাম আমার মেয়ে ঠিক তার অধিকার ছিনিয়ে নেবে। আই এম প্রাউড অফ ইউ, মিনা। বাবা, তুমি আমাকে একটা কথা দাও, এবার থেকে আর কোনোদিনও নিজের শরীরকে নিয়ে অবহেলা করবে না। সময় সময় ওষুধ খাবে, না হলে কিন্তু আমি প্রচন্ড রেগে যাব। আরে হ্যাঁ, অবশ্যই, আর কোনোদিন এরকম ভুল হবে না। এরপর থেকে মিনা আবার তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পটি এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর এরকম গল্প আবার দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, তোমরা কারা কারা চাও যে শিক্ষকরা আবার চাকরি ফিরে পাক আমাদেরকে কমেন্ট করে জানাও।